নাজমুল হোসেন শান্ত নরবরের শুরুর পর 2023 সালে এসে বনে গিয়েছিলেন দেশের সবচেয়ে ইনফর্ম ক্রিকেটার। সেই সঙ্গে দেশের ক্রিকেটের উত্থান পতন তাকে বসিয়ে দেয় অধিনায়কত্বের আসনে। 3 ফরম্যাটের দায়িত্ব পেয়ে তিনি বোধহয় একটু এলোমেলো হয়ে গিয়েছিলেন, পারফরমেন্সেও সেটার প্রভাব পড়েছিল। শেষমেশ তাই টি-20 নেতৃত্বভার ছেড়ে দিয়েছেন এই ব্যাটার। সে বিষয়ে তিনি বলেন, 3 ফরম্যাটের মধ্যে টি-20 বেশ চ্যালেঞ্জিং মনে হয়েছে। এমন না যে আমার ব্যাটিং করতে কষ্ট হয়, আমি রান পাচ্ছিলাম কিন্তু স্ট্রাইক রেট মনমতো হচ্ছিল না। আর সবচেয়ে বড় কথা, ওয়ানডে টেস্ট আর টি-20-র মধ্যে বারবার সুইচ করা আমার জন্য বেশ কঠিন হয়ে দাঁড়িয়েছিল। এজন্য টি-20 দলের দায়িত্ব ছেড়েছেন। এই বাহাতি সংক্ষিপ্ততম ফরম্যাটে কেবল ব্যাটিংয়ে মনোযোগী হতে চান তিনি, কিন্তু বাকি 2 ফরম্যাটে কি অধিনায়কত্ব করাটা উপভোগ করছেন তিনি? উত্তরে শান্ত বলেন, দল ভালো করুক খারাপ করুক হিসেব আমাকে দিতে হবে, কিন্তু এক পর্যায়ে আমার মনে হয়েছে আমি যা চাই সেটা পুরোপুরি পাচ্ছি না, অথচ ফলাফলের জন্য আমাকে দায়ী করা হচ্ছে। আমি তখনই দায়িত্ব নিতে পারবো যখন আমার হাতে পুরো ব্যাপারটা থাকবে। তো এসব নিয়ে কিছুটা ভুল বোঝাবুঝি হয়েছিল মাঝে, এখন মোটামুটি সব সমাধান হয়েছে। 25শে মার্চ এএফসি এশিয়ান কাপ বাছাই পর্বে বাংলাদেশ ভারত ম্যাচকে সামনে রেখে ফুটবল প্রেমীদের মধ্যে যে প্রবল আগ্রহ তৈরি হয়েছে তা এর আগে কখনোই দেখা যায়নি। বাংলাদেশ দলে হামজা চৌধুরীর অন্তর্ভুক্তি এর একটা বড় কারণ। ওদিকে ভারতীয় অবসর ভেঙে ফিরেছেন দেশটির কিংবদন্তি ফুটবলার সুনীল ছেত্রী। সামাজিক যোগাযোগ মাধ্যমে 2 দেশের সমর্থকরাই এই ম্যাচকে নিয়ে মেতেছেন তর্ক বিতর্কে। 2 দলের সবশেষ 5 ম্যাচের 4টিতে ড্র হয়েছে, 1টি জিতেছে ভারত। 2 দলের ফিফা র্যাঙ্কিংয়েও পার্থক্য রয়েছে বেশ। ভারতের 126 আর বাংলাদেশে 185। সব দিক দিয়ে এগিয়ে থাকার পরও বাংলাদেশের বিপক্ষে কেন সুনীল ছেত্রীকে ফিরিয়েছে ভারত, এমন প্রশ্ন 2 দেশের ভক্তদের মনে। ভারতের বিপক্ষে লাল সবুজ জার্সিতে অভিষেক হবে বাংলাদেশি বংশোদ্ভূত যুক্তরাজ্যের প্রবাসী ফুটবলার হামজা দেওয়ান চৌধুরীর। লেস্টার সিটি থেকে ধারে শেফিল্ড ইউনাইটেডে খেলা এই ফুটবলার বাংলাদেশের হয়ে খেললে লাল সবুজ শক্তি বেড়ে যাবে অনেকটাই, কারণ বর্তমানে দক্ষিণ এশিয়ার সেরা ফুটবলার যে হামজাই। শেফিল্ড ইউনাইটেডের হয়ে এখন পর্যন্ত খেলেছেন 6টি ম্যাচ, এর মধ্যে 3টি নিশ্চিত গোল। হজম হওয়ার হাত থেকে দলকে বাঁচিয়েছেন এই ডিফেন্সিভ মিডফিল্ডার। এছাড়াও রয়েছে ক্লিন শিট 2টি ও ট্যাকেল 13টি। হামজার এই পরিসংখ্যানই বলে দেয় প্রতিপক্ষকে আটকানোর ক্ষেত্রে তিনি কতটা কার্যকারী। বাংলাদেশের সবশেষ কয়েকটা ম্যাচে মিডফিল্ডের ভুলেই গোল হজম করেছিল। ভারতের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচে দারুণ ভূমিকা পালন করতে পারেন হামজা। সাকিব আল হাসান থেকে শুরু করে বেন স্টোকস, নানা কারণে এবারের চ্যাম্পিয়ন্স ট্রফিতে ছিলেন না খেলাটার অনেক কিংবদন্তিরা। টুর্নামেন্ট যত গড়িয়েছে অনেক ক্রিকেটারই অবসর নিয়েছেন। স্টিভ স্মিথ কিংবা মুশফিকুর রহিমদের এই তালিকাটা নিতান্তই কম লম্বা না। টুর্নামেন্ট শেষে এই তালিকা আরও বড় হওয়ারই সম্ভাবনা আছে। ফলে এই টুর্নামেন্ট থেকেই শুরু হয়ে গেল ক্রিকেটের আরও একটা বিশেষ বিরতি। এবারের চ্যাম্পিয়ন্স ট্রফিতে সাকিব আল হাসান ছিলেন না বেন স্টোকস, জাসপ্রীত বুমরা, মিচেল স্টার্ক, প্যাট কামিন্স, জশ হ্যাজলউডও, ডেভিড ওয়ার্নার, কুইন্টন ডিকক, টিম সাউদি কিংবা ট্রেন্ট বোল্টের ক্ষেত্রেও গল্পটা একই। এই প্রজন্মের ক্রিকেটে এতগুলো তারকাকে কোনো আইসিসি ইভেন্টেই মাঠের বাইরে দেখা যায়নি। শুধু তাই না, এই টুর্নামেন্ট শেষেই অবসর নিয়েছেন স্টিভ স্মিথ। সেমিফাইনালে ভারতের সাথে হেরেই ওয়ানডেকে বিদায় বলেছেন অজি গ্রেট। 24 ঘন্টা না পেরোতেই একই ফরম্যাট থেকে চিরতরে সরে গেছেন বাংলাদেশের কিংবদন্তি মুশফিকুর রহিম। শোনা যাচ্ছে মাহমুদুল্লাহ রিয়াদও চ্যাম্পিয়ন্স ট্রফিতেই খেলে ফেলেছেন ক্যারিয়ারের সবশেষ ইন্টারন্যাশনাল ম্যাচ। এমনকি ক্রিকেট পাড়ায় খবর, ফাইনালে হারলে ওটাই হবে ইন্টারন্যাশনাল ক্রিকেটে রোহিত শর্মার শেষ ম্যাচ। শোনা যাচ্ছে অবসরের চিন্তা ঘুরপাক খাচ্ছে রবীন্দ্র জাদেজার মনেও। আর এই ম্যাচ শেষে ওয়ানডে ক্রিকেটকে বিদায় বলতে পারেন নিউজিল্যান্ড কিংবদন্তি কেইন উইলিয়ামসনও। বিশ্ব ফুটবলের আবেদন হোক বিশ্বব্যাপী, সে উন্মাদনার পরিসর আরও বাড়াতে 24 দল থেকে 1998 ফ্রান্স বিশ্বকাপে দল বাড়িয়ে করা হয় 32। সবশেষ কাতার বিশ্বকাপ পর্যন্ত ছিল সেই সংখ্যাটি। তবে আসছে বছর থেকে বিশ্বকাপ হবে 48 দলের। কিন্তু চমকের এখানেই শেষ নয়। বিশ্বকাপ আয়োজনের 100 বর্ষ পূর্তি উপলক্ষে 48 দলের পরিবর্তে 64 দল দেখা যেতে পারে 2030 সালেই।
গেল বুধবার ছিল ফিফার বিশেষ বৈঠক। সেখানেই এমন প্রস্তাব দেন সংগঠনটির সদস্য ইগানাসিও আলোনসো। তার মতে তাতে জৌলুস বাড়ার পাশাপাশি ব্যাপ্তিও বাড়বে বিশ্বকাপের। পরে প্রেসিডেন্ট জিয়ানি ইনফ্যান্তিনো বিবেচনা করার কথা বলেন এমন প্রস্তাবের। তারপর থেকেই এই ইস্যুতে আলোচনা পায় বাড়তি মাত্রা। 2030 বিশ্বকাপ হবে 3টি ভিন্ন মহাদেশে, যেখানে মূল আয়োজক মরক্কো, স্পেন আর পর্তুগাল। তবে বিশ্বকাপ আয়োজনের শতবর্ষ পূর্তি উপলক্ষে উরুগুয়ে, আর্জেন্টিনা আর প্যারাগুয়েতে হবে একটি করে ম্যাচ। এমনিতেই এই বিশ্বকাপ আয়োজন নিয়ে শুরু থেকেই বাড়ছে সমালোচনা। বিভিন্ন দেশ স্বাগতিক হওয়ায় ফুটবল ফেডারেশনগুলো বলছে তাতে প্রচুর ভ্রমণ করতে হবে দলগুলোকে, বাড়বে ক্লান্তি, সঙ্গে পরিবেশের ওপরও পড়বে নেতিবাচক প্রভাব। আছে সমর্থকদের ভ্রমণ ঝাঁকিও। এসবের ওপর যদি দলের সংখ্যাও বাড়ে এবং সেটি যদি হয় 64, তবে মূল আয়োজন হবে হযবরল। আরও একবার আইপিএল থেকে প্রস্তাব পেলেন তাসকিন আহমেদ। প্রায় কোটি টাকা মূল্যে টাইগার পেসারকে নিতে আগ্রহী টুর্নামেন্টের সবচেয়ে বিগ বাজেটের দল লখনৌ সুপার জায়ান্ট। ডিরেক্ট সাইনিংয়ে তাকে পেতে রীতিমতো উঠে পড়ে লেগেছে ফ্র্যাঞ্চাইজিটি। তবে তার জন্য মানতে হবে একটি শর্ত, তাহলেই পূরণ হবে স্বপ্ন টাইগার পেসারের। তাসকিনের আইপিএলের ডাক পাওয়ার শর্ত থাকলেও শর্ত নেই শাওমি নোট 14 সিরিজে। বাংলার স্পিড স্টারকে দলে পেতে কি শর্ত বেঁধে দিয়েছে লখনৌ, সেটাই জেনে নেব রিপোর্টে। এবার আরও একবার তাসকিন আহমেদের কাছে এসেছে আইপিএল এর প্রস্তাব। তাসকিন আহমেদকে 2025 আইপিএল খেলার জন্য আরও একবার প্রস্তাব দিয়েছে লখনৌ সুপার জায়ান্ট। তবে এখানে কথা হচ্ছে ফুল সিজনের জন্য এনওসি দেওয়া লাগবে তাসকিন আহমেদকে। প্রিয় দর্শক, বিসিবি এবারও কি হতাশ করবে তাসকিন আহমেদকে? কেননা সামনে জিম্বাবুয়ের বিপক্ষে বাংলাদেশ সিরিজ খেলবে, আর সেখানে তাসকিন আহমেদকে যদি এবারও আটকে দেয় বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি, সেক্ষেত্রে তাসকিন আহমেদের জন্য সত্যি দুঃখজনক, কারণ তিনি এবারও খেলতে পারবেন না আইপিএল। বাংলাদেশ ক্রিকেট বোর্ড তো আবার উল্টো বুঝে। জিম্বাবুয়ের বিপক্ষে বাংলাদেশের ম্যাচগুলো অতি গুরুত্বপূর্ণ মনে করবে এবং দলের জন্য তাসকিন আহমেদকে রেখে দেওয়া হবে। বলা হবে তাসকিন আহমেদকে কিছু জরিমানা দিব, কিছু টাকা বাড়িয়ে দিব, কিন্তু তাসকিন আহমেদের আইপিএল খেলার স্বপ্ন পূরণ হবে না। বিষয়টি নিশ্চিত করেছেন তাসকিন আহমেদ নিজেই। ইতিমধ্যে তিনি বিসিবির কাছে এনওসি চেয়ে আবেদন করেছে, বাকিটা বিসিবি দেখবে। বিসিবি থেকে ফুল সিজনের জন্য এনওসি পেলেই এবারের আইপিএলে লখনৌ সুপার জায়ান্টের জার্সিতে দেখা যাবে বাংলাদেশের স্পিড মাস্টার পেস বোলার তারকা তাসকিন আহমেদকে। ম্যাচের তখন 35 ওভার। ক্রিজে ব্যাট করছেন নাইম শেখ, বল করতে এলেন নূর মোহাম্মদ। প্রথম 2 বলে ওয়াইড লং অন আর লং অফ দিয়ে মারলেন টানা 2 ছক্কা, আর তাতেই ছুঁয়ে ফেললেন ব্যক্তিগত 150 রানের মাইল ফলক। ওই ওভারেরই 5 নম্বর বলে কাউ কর্নার দিয়ে ছক্কা মেরে নির্বাচকদের হয়তো কনফিউশনে ফেলে দিলেন আরও একবার। ওকে নিয়ে কি ফের ভাবা যায় নাকি না? লিমিটেড ওভারে বাংলাদেশের ওপেনিং স্লটে অনেকদিন ধরেই না মেলা পাজলই কি তবে নাইম? ডিপিএলে ব্রাদার্স ইউনিয়নের বিপক্ষে প্রাইম ব্যাংকের হয়ে ব্যাটার নাইম শেখ ছিলেন এমনই দাপুটে ফর্মে। মিরপুরে টস জিতে প্রাইম ব্যাংকে ব্যাট করতে পাঠায় ব্রাদার্স ইউনিয়ন। ওপেনিংয়ে নেমে আলামিন হোসেনকে প্রথম বলেই 4 মেরে বুঝিয়ে দেন কেমন হতে যাচ্ছে তার ব্যাটিংয়ের মেজাজ। তারপর আর থামেননি। সাব্বির হোসেনকে সাথে নিয়ে একের পর এক বোলারদের করেছেন তুলো ধুনো। দলীয় 140 রানে সাব্বির আউট হলেও নাইম শেখ ছিলেন তার লক্ষ্যে অটল। 50-র পর তুলে নিয়েছেন নিজের সেঞ্চুরিও। ব্যক্তিগত 150 রানের মাইলফলক ছোঁয়ার পরেও নাইম শেখের ব্যাট চলেছে সমান গতিতে। অলোক কাপালিকে মেরেছেন টানা 2-4। 39 ওভারে সালাউদ্দিন শাকিলের বলে ক্যাচ আউট হওয়ার আগে 18-4 আর 8 ছক্কায় 125 বলে খেলেছেন 176 রানের এক দানবীয় ইনিংস। গেল বিপিএলেও সর্বোচ্চ রান সংগ্রাহক ছিলেন নাইম। সেই ফর্মেই যেন এবার ডিপিএলেও এনেছেন টেনে। এই বাহাতি ব্যাটারের আগুনে ইনিংসে ভর করে প্রাইম ব্যাংক চড়েছে রান পাহাড়ে। নির্ধারিত 50 ওভারে 8 উইকেট হারিয়ে ব্রাদার্স ইউনিয়নের সামনে ছুড়ে দিয়েছে 423 রানের এক বিশাল টার্গেট। যদিও প্রতিপক্ষের বোলিং মান নিয়ে প্রশ্ন তোলার অবকাশ আছে, যে কারণে নাইমের মতো বহু ব্যাটার বহুভাবে নিজের সামর্থ্যের প্রমাণ দেন ঘরোয়া লিগে। কিন্তু ন্যাশনাল টিমের জার্সিতে আন্তর্জাতিক ম্যাচে নেমে হালে পানি না পেয়ে দিন শেষে গেছেন হারিয়ে। নাইম শেখও কি সেই পথেই হাঁটছেন, নাকি অন্য কোনো পথ চেনা আছে তার?